ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেখাপড়া। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভিডিও নিয়ে এসেছি। আজকে তোমাদের পড়াবো ঊনবিংশ শতকের ইউরোপ। সেকেন্ড সামেটিভে আছে থার্ড চ্যাপ্টার, ইতিহাসে থার্ড চ্যাপ্টার ঊনবিংশ শতকের ইউরোপ। তো চলো দেরি না করে শুরু করি আজকের ভিডিও। তার আগে একটা কথা বলি, এরকম ভিডিও পেতে শেয়ার করো ভিডিওটা আর সাবস্ক্রাইব করো, সঙ্গে বেল আইকন প্রেস করো। তাহলে চলো আজকের পড়া। 1799 খ্রিস্টাব্দে নেপোলিয়ন ফ্রান্সের সিংহাসনে বসেন। নেপোলিয়ন তার শাসনকালের প্রথমে ফরাসি বিপ্লবের ভাবধারা, কী ছিল ফরাসি বিপ্লবের ভাবধারা? না, সাম্য, মৈত্রী ও স্বাধীনতা, এই ভাবধারা গোটা ইউরোপে ছড়িয়ে দিয়েছিলেন। পরবর্তীকালে, তার শাসনকালের পরবর্তীকালে নেপোলিয়ন সেই আদর্শ থেকে সরে আসে। রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়। এরপর নেপোলিয়নের পতন হয়। নেপোলিয়নের পতনের পর ইউরোপে একদিকে রাজতন্ত্র চলতে থাকে, অন্যদিকে ফরাসি বিপ্লবের ভাবধারা অর্থাৎ জাতীয়তাবাদী ভাবধারা চলতে থাকে। এই দুটো হচ্ছে বিপরীত গতি। এই দুই বিপরীত গতির মাঝে জাতিরাষ্ট্র গঠনের চেষ্টা চলে। এবার জাতিরাষ্ট্র কি সেটা আমরা বুঝব। তার আগে আমরা জেনে নিই জাতি কি। দেখো, যখন কিছু সংখ্যক মানুষ, একটা জনগোষ্ঠী নির্দিষ্ট জায়গায় বসবাস করে এবং তাদের সংস্কৃতি, ধর্ম, ভাষা, ঐতিহ্য সব কিছু এক থাকে, একই রকম হয়, তখন সেই জনগোষ্ঠীকে জাতি বলে। বোঝাতে পারলাম? এবার জাতীয়তা বোধ কি? যখন ওই জাতির মধ্যে, যেহেতু তাদের সব কিছু একরকম, ভাষা, আচরণ, ঐতিহ্য, সংস্কৃতি একই রকম, তাদের মধ্যে একটা ঐক্যবোধ জাগ্রত হয়। এই যে একাত্মবোধ জাগ্রত হচ্ছে, একাত্মবোধের চেতনা, একে বলছে জাতীয়তাবোধ। আর যখন জাতীয়তাবোধের সঙ্গে দেশপ্রেম যুক্ত হয়, অর্থাৎ জাতীয়তাবাদ যোগ দেশপ্রেম, তখন হচ্ছে জাতীয়তাবাদ না, জাতীয়তাবোধ। জাতীয়তাবোধের সঙ্গে দেশপ্রেম যুক্ত হচ্ছে, তখন হয়ে যাচ্ছে জাতীয়তাবাদ। ঠিক আছে? এবার জাতিরাষ্ট্র কি? তাহলে জাতীয়তাবাদ হয়ে গেল। এবার জাতিরাষ্ট্র কি? এবার জাতিরাষ্ট্রের মধ্যে সব কিছুই, যেমন জনগোষ্ঠী, একটা জনগোষ্ঠী একটা নির্দিষ্ট জায়গায় বাস করছে, তাদের মধ্যে জাতীয়তাবাদ আছে এবং তারা একটা সরকার তৈরি করে সেই সরকারের প্রতি আনুগত্য দেখাচ্ছে, আর সেই সরকার হচ্ছে সার্বভৌম। তারা সার্বভৌম শক্তির অধিকারী, তখন তৈরি হচ্ছে জাতিরাষ্ট্র। ঠিক আছে? তাহলে জাতি আর জাতিরাষ্ট্রের মধ্যে তফাৎ কি? জাতিরাষ্ট্র কিন্তু জনগোষ্ঠীকে বলছে, আর জাতিরাষ্ট্র কি? যখন সেই জনগোষ্ঠীর মধ্যে জাতীয়তাবোধ থাকছে, জাতীয়তাবাদ থাকছে এবং তাদের মধ্যে তাদের সার্বভৌম যে ক্ষমতা সেইটা থাকছে, সরকার থাকছে, তখন সেটা জাতিরাষ্ট্রে পরিণত হচ্ছে। ফরাসি বিপ্লবের আদর্শ নেপোলিয়নের সাম্রাজ্য স্থাপন ব্যাপক সহায়তা করেছিল জাতিরাষ্ট্র গঠন করতে। ঠিক আছে? এরপরে আমরা আসবো ভিয়েনা সম্মেলনে। তার আগে বলি 1815 থেকে 1850 খ্রিস্টাব্দ, মন দিয়ে শোনো, 1815 থেকে 1850 খ্রিস্টাব্দে ইউরোপে তখন একদিকে রাজতন্ত্র আর অন্যদিকে জাতীয়তাবাদ ভাবধারা, অর্থাৎ ফরাসি বিপ্লব প্রসূত যে ভাবধারা, সেইটা তখন বিরাজ করছে। এই ভাবধারাগুলো
এই তোমরা জানো রাজতন্ত্র সেটা মানে হচ্ছে স্বৈরতন্ত্র বা ঐশ্বরিক মতবাদে বিশ্বাসী ছিল। যারা রাজতন্ত্রে বিশ্বাসী তারা ঐশ্বরিক মতবাদে বিশ্বাসী ছিল, তারা স্বৈরাচারী ছিল। হ্যাঁ, অন্যদিকে যারা জাতীয়তাবাদী ভাবধারায় বিশ্বাসী ছিল তারা গণতন্ত্রে বিশ্বাস করত, প্রজাদের দ্বারা শাসক নির্বাচন বিশ্বাস করত। ঠিক আছে, এইটা ছিল প্রেক্ষাপট। এবার ভিয়েনা সম্মেলন তখন 1815 খ্রিস্টাব্দে হয়। কি সেটা না, তার উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল হচ্ছে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা, আর তার সঙ্গে ফরাসি বিপ্লব প্রসূত জাতীয়তাবাদ ও উদারনৈতিক ভাবধারাকে দমন করা। তো তাহলে এই যে ভিয়েনা সম্মেলন তৈরি হয়েছিল, কোন প্রেক্ষাপটে তৈরি হয়েছিল, কেনই বা তৈরি হয়েছিল? আচ্ছা, নেপোলিয়ন প্রচুর তার সাম্রাজ্য বিস্তার করেছিলেন, পুরো ইউরোপের ম্যাপটাই বদলে দিয়েছিলেন। হ্যাঁ, ইউরোপের মানচিত্রটাই তিনি পরিবর্তন করে দিয়েছিলেন। এই পরিবর্তনটা ইউরোপের অনেক রাজারা মেনে নিতে পারেনি। তারা নেপোলিয়নের পতনের পর কী করলো না, ইউরোপীয় রাজ্যগুলো কী করলো, পুনর্বিন্যাসের জন্য একটি আন্তর্জাতিক সম্মেলন ডাকলো। কোথায়? অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে। সেটাই ভিয়েনা কংগ্রেস নামে পরিচিত। আর এটা ছিল প্রথম আন্তর্জাতিক সম্মেলন। দেখো, প্রথম আন্তর্জাতিক সম্মেলন, বোঝা গেল? এবারে কারা কারা অংশগ্রহণ করেছিল, কারা এই ভিয়েনায় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল? বিগ ফোর মানে বুঝতেই পারছো, 4টে দেশ, হ্যাঁ 4টে রাষ্ট্র, তারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। যেমন নামগুলো ভালো করে পড়ে রাখবে: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসলরি, রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার, প্রাশিয়ার রাজা তৃতীয় ফ্রেডরিক উইলিয়াম ও অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী প্রিন্স মেটারনিখ। তারা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল এই সম্মেলনে। কেন? কারণ তারা নেপোলিয়নের পতনেও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। বোঝা গেল? এবার এই বিগ ফোর ছাড়াও আরও কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তিত্বরা ছিলেন, তাদের নামগুলো তোমরা পড়ে নেবে। আর উদ্দেশ্য তো আমি বললাম যে ফরাসি বিপ্লব প্রসূত জাতীয়তাবাদ ও উদারনৈতিক ভাবধারা দমন করা, আর রাজতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা। আর বিগ ফোর কী করছিল? ক্ষতিপূরণের দোহাই দিয়ে ইউরোপের বিভিন্ন অঞ্চলকে নিজেদের করে নিচ্ছিল, আত্মসাৎ করছিল। এইগুলোই ছিল ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য। তো ভিয়েনা সম্মেলনে 3টি নীতি গৃহীত হয়, যেমন ন্যায্য অধিকার নীতি, ক্ষতিপূরণ নীতি ও শক্তি সাম্য নীতি। ন্যায্য অধিকার নীতির মধ্যে কিছু ছিল, যেমন এই ন্যায্য নীতি অনুযায়ী ফ্রান্স, স্পেন, নেপলস ও সিসিলিতে পুনরায় পূর্ব রাজন্যবর্গকে ফিরিয়ে আনা হয়। তারপর রোমের পোপকে তার রাজ্য ফিরিয়ে দেওয়া হয়। অস্ট্রিয়ার সভাপতিত্বে 39টি জার্মান রাজ্য নিয়ে রাজ্য সমবায় ও বুন্ড গ্রহণ করা হয়। তো এরকম কিছু নীতি ছিল যেগুলো ন্যায্য অধিকার নীতি নামে পরিচিত। ক্ষতিপূরণ নীতির মূল কথা ছিল নেপোলিয়নের দ্বারা ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির ক্ষতিপূরণের ব্যবস্থা করা এবং যারা নেপোলিয়নের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই চালিয়েছিল তাদের পুরস্কৃত করা। তাহলে ক্ষতিপূরণ নীতিটার নামটা শুনেই বোঝা যাচ্ছে যে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছিল এই নীতির দ্বারা। হ্যাঁ, আর পুরস্কৃত করা হয়েছিল কাদেরকে? যারা নেপোলিয়নের বিরুদ্ধে লড়াই করেছিল তাদেরকে। তো এই নীতি অনুযায়ী কিছু জায়গা যেগুলো ক্ষতিপূরণ হিসেবে, যেমন রাশিয়াকে দেওয়া হয় পোজেন, থন, ডানজিগ, রাইন অঞ্চল, স্যাক্সনির উত্তরাংশ ও পশ্চিম পামারেনিয়া, এরকম কিছু জায়গা কাকে দেওয়া হয়। এগুলো কিছুই করার নেই, এগুলো মুখস্থ করা ছাড়া আর কিছু করা যাবে না। শক্তিসাম্য নীতি,
শক্তি সাম্য নীতিতে কি বলছে? শক্তি সাম্য নীতির মূল কথা ছিল ফ্রান্সকে দুর্বল করে ইউরোপে শান্তি প্রতিষ্ঠা করা। ঠিক আছে, মূল কথাই হচ্ছে ফ্রান্সকে দুর্বল করে ইউরোপের শান্তি প্রতিষ্ঠা করা। তাই এই নীতি অনুযায়ী ফ্রান্সের সেনাবাহিনী ভেঙে দিয়ে সেখানে মিত্রপক্ষের সেনাবাহিনীকে 5 বছরের জন্য নিয়োগ করা হয়। তাহলে শক্তি সাম্য নীতিতে আসল কথা ছিল হচ্ছে ফ্রান্সকে দুর্বল করা। ইউরোপের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য ফ্রান্সের চারিপাশে একটি শক্তিশালী রাষ্ট্রবেষ্টনী গড়ে তোলা হয়। ঠিক আছে, এইগুলো হচ্ছে, এই নীতিগুলো তোমাদের পড়তে হবে, মুখস্থ করতে হবে। তাহলে এর কিছু ভিয়েনা সম্মেলনের কিছু ত্রুটি ছিল এবং এর গুরুত্বও ছিল। তো ত্রুটিগুলো দেখো, এখানে পয়েন্টস করে লেখা আছে। এক হচ্ছে, সম্মেলনের নেতৃবৃন্দরা আধুনিক গণতন্ত্র, জাতীয়তাবাদ, উদারনৈতিক ভাবধারাকে মূল্য দেননি। স্বাভাবিক, তারা তো রাজতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে চেয়েছিল, ফলে গণতন্ত্র, জাতীয়তাবাদ এইগুলোকে মূল্য দেয়নি। তাছাড়া ভিয়েনা সম্মেলনের নামমাত্র ইউরোপীয় রাষ্ট্রবর্গের সম্মেলন ছিল, কারণ ইউরোপের বিভিন্ন রাষ্ট্র এই সম্মেলনে যোগ দিলেও প্রধান ভূমিকা নিয়েছিল মাত্র 4টি রাষ্ট্র। কি কি না, অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া ও ইংল্যান্ড, বিগ ফোর যেটা বলছে। হ্যাঁ, তাহলে এইগুলো হচ্ছে ত্রুটি। আর গুরুত্ব কি, হয়তো ত্রুটি তোমাদের 2 মার্কসে এলো, 2টো ত্রুটি লিখতে হলো। গুরুত্ব এলো 2 মার্কসে, 2টো গুরুত্ব লিখতে হলো, এরকম আসতেই পারে। আর নাহলে ভিয়েনা সম্মেলন সম্বন্ধে লেখো, 8 মার্কসেরও আসতে পারে। তো এই ভিয়েনা সম্মেলন পরবর্তী 40 বছর ইউরোপকে যুদ্ধমুক্ত রাখতে সক্ষম হয়েছিল। গুরুত্বটা বলছি, ইতালি ও জার্মানির ঐক্য আন্দোলনের পথ প্রশস্ত করেছিল। এই ভিয়েনা সম্মেলন থেকেই জাতিসংঘ ও জাতিপুঞ্জের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠান স্থাপনের অনুপ্রেরণা এসেছিল। পরে যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো, ইউএনও বলো বা লিগ অফ নেশন বলো, এইগুলোর অনুপ্রেরণা এইখান থেকেই এসেছিল। ঠিক আছে, এই কয়েকটা গুরুত্ব ভালো করে পড়ে রাখবে। আজকে এইটুকুনি পড়াচ্ছি, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও ভিডিও পেতে।